কয়েকদিন আগে তোমার কাছে আসতে পারিনি। আমি তোমার কথা বাবাকে বলার আগে বাবা অসুস্থ হন ও মারা যান। আমাকে অনুমতি দেওয়ার আর কেউ নেই। আমার যা ভালো হয় আমি এখন তাই করব। তোমাকে ভালোবাসি তাই তোমাকেই বিয়ে করব। কিন্তু তোমার মা আমাদের মেনে নিবেন তো? সুরভি পরীর কথা ওর দিকে তাকিয়ে বললাম, আমার সাথে আসো, মায়ের ঘরে গিয়ে মাকে এখনই সব বলবো। আশা করি মা মেনে নিবেন। এই বলে সুরভি পরীর হাত ধরে ওকে নিয়ে গেলাম মায়ের ঘরে। মায়ের ঘরে যাওয়ায় মা আমাকে ও পরীকে দেখে বলল, কি ব্যাপার তোমরা দুজন হঠাৎ আমার ঘরে? নিশাত বাবা কিছু বলবে কি? মায়ের কথা আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ। এই বলে মাকে সামনে বসে বললাম, মা জানি না কথাটা শুনে কিভাবে নিবা, কিন্তু তোমাকে যে কথাটা বলতেই হবে। মা সময়ের পরিবর্তনে আমিও সুরভিপুরি একে অপরকে পছন্দ করে ফেলেছি। আমরা একে অপরকে ভালোবাসি। সুরভিপুরীর বাবা মারা গেছেন 2-3 দিন আগে। ওর আপন বলতে কেউ নেই। তুমি আমারও সুরভিপুরীর মা থাকো, দয়া করে আমাদের মেনে নাও। তুমি আমাদের অনুমতি দিলে আমরা বিয়ে করব। আমার কথায় মা অবাক হয়ে আমারও সুরভিপুরীর দিকে তাকালেন। তখন আমি আবারও মাকে বললাম, মা আমি তোমার কথার অবাধ্য কখনো হইনি, তুমি কষ্ট পাও এমন কিছু করিনি, দয়া করে মেনে নাও আমাদের। তখন মা বললেন, আমি কি এতটাই খারাপ যে আমাকে এত করে অনুরোধ করছিস? তোমরা দুজন দুজনকে পছন্দ করেই ফেলেছ, তাহলে আমি আর তোমাদের মাঝে বাধা হয়ে কি করব? এই বলে মা সুরভিপুরীর হাত ধরে বলল, শোনো, তোমার মা বলতে কেউ নেই। এখন থেকে এটা মনে করবা না। আজ থেকে আমি তোমার মা। আমি তোমারও নিশাদের বিয়ে করাবো। কিন্তু মা তুমি তো একটা পরী, বিয়ের পর তুমি কোথায় থাকবে? মায়ের কথা সুরভিপুরী বললেন, মা আমি তো এখন একজন পরী রানী। আমার একটা দায়িত্ব আছে, একটা রাজ্য সামলাতে হয়। আমি আমার জিন রাজ্যর থাকার পাশাপাশি এখানেও থাকবো, আপনার ছেলের বউ হয়ে সংসার করব। পরীর কথায় মা আমার দিকে তাকালেই আমি বললাম, রাজি হয়ে যাও। তখন মা রাজি হলেন আর বললেন, ঠিক আছে, কালকে তোমাদের বিয়ে হবে। মায়ের কথায় আমি ও পরী দুজনে খুশি হলাম। খুশি হয়ে পরীকে নিয়ে চলে গেলাম আমার ঘরে। ঘরে যাবার পর পরীকে বললাম, মা মেনে নিয়েছে, আল্লাহর রহমতে কাল আমাদের বিয়ে হবে। আমার কথায় পরী বললে, নিশাত কাল তো আমার বিয়ে, আমার সাথে চলো, তোমাকে আমার জিন রাজ্যে নিয়ে তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিব। সুরভি পরীর কথা আমি রাজি হলেও আমাকে নিয়ে গেলেন জিন রাজ্যে। জিন রাজ্যে সুরভি প্রাসাদে যাবার পর সুরভি তার অনুগত জিনদের ডাকলেন। সুরভির নামে দুজন জিন আসলে সুরভি বললেন, এখনই আমার রাজ্য সকল জিনপরীদের খবর দাও, আমার প্রাসাদের সামনে হাজির হতে বলো। পরীর আদেশে সেই জিন দুজন তাই করলেন। ওরা চলে গেলেন আর সেই রাজ্যর সকল জিনপরীদের হাজির হতে বললেন। সুরভি পরীর আদেশে সকল জিনপরীরা হাজির হলে তখন সুরভি আমাকে নিয়ে গেলেন সবার সামনে। সবার সামনে আমাকে নিয়ে যাবার পর সবাই আমার দিকে তাকিয়ে রইলেন। তখন সুরভি পরী বললেন, সবাই শুনুন, আপনাদের এখানে হাজির করানোর উদ্দেশ্য একটা বিষয় জানানো। এই যে আমার পাশে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন ও কোনো জিন না, ও একটা মানুষ। আমি এই ছেলেটাকে পছন্দ করি, বলা যায় একে অপরকে পছন্দ করি, এবং আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি কালকে আমরা বিয়ে করব। সুবিপরীর কথায় সকল জিনপরীরা অবাক হয়ে একে অপরের সাথে কি জানি বলতে লাগলেন। তখন সুবিপরী বললেন, আপনারা চুপ করুন, জানি কথাটা শুনে অবাক হবেন, তবুও কথাটা আমাকে জানাতেই হলো। আশা করি আপনারা আমাদের মন থেকে মেনে নেবেন। সুবিপরীর কথায় তখন কয়েকজন জিন বলে উঠলেন, কিন্তু এটা তো নিয়মের বাইরে। আপনি পরী হয়ে একজন মানুষকে বিয়ে করতে পারেন না। শুধু আপনি কেন, কোনো জিন পরী মানুষকে বিয়ে করতে পারে না। যদি কেউ মানুষকে বিয়ে করে তাহলে তাকে এই রাজ্য থেকে বেরিয়ে যেতে হয়। ওদের কথায় সুবিপরী রেগে গিয়ে বললেন, সাবধানে কথা বলো, কাকে কি বলছো? আমি পরী রানী, আমার মুখোমুখি কথা বলার সাহস পেলেন কিভাবে আপনারা? তখন জিনেরা বলল, আপনি পরী রানী হয়েছেন, তাতে কি আপনি নিয়ম ভঙ্গ করতে পারবেন না? যদি ওই মানুষটাকে বিয়ে করতে চান তাহলে আপনাকে রানীর পথ ছাড়তে হবে, এই রাজ্য থেকে চলে যেতে হবে। এখন আপনি কি করবেন নিজে ঠিক করুন। জিনদের কথায় তখন কিছু জিন সুবিপরীর পক্ষে কথা বলতে লাগলেন, কিছু জিন বিপক্ষে। এভাবে কিছুক্ষণের মধ্যে সেখানে শুরু হলো তুমুল যুদ্ধ। ওদের যুদ্ধ করতে দেখে সুবিপরী বললেন, থামুন, আপনারা থামুন বলছি। সুবিপরীর কথায় সবার যুদ্ধ থামলে ও বলল, আপনারা এখন চলে যান, আমি আপনাদের জানিয়ে দেব আমি কি চাই। কথাটা বলে সুরভিপরী সেখান থেকে আমাকে নিয়ে সোজা চলে আসলেন আমার বাড়িতে, আমার ঘরে। আমাকে ঘরে রেখে সুরভিপরী আমার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন সেখান থেকে। ও চলে যাবার পর আমি মন খারাপ করে শুয়ে রইলাম। সুরভি যাবার সময় কিছু বলেও গেল না। আমি মন খারাপ করে শুয়ে থাকতে একসময় ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে মায়ের ডাকে আমার ঘুম ভেঙে গেলে মা বললেন, কিরে বাবা, এত বেলা করে ঘুমাচ্ছিস যে, আজ তোদের বিয়ে, এটা কি ভুলে গেলি?
মায়ের কথায় আমি মন খারাপ করে বললাম, আর বিয়ে? মা, একটা ঝামেলা হয়ে গেছে। গতকাল রাতে সুরভিপুরে আমাকে ও রাজ্যে নিয়ে গেছে, ও রাজ্যের সকল জিনপরিদের সাথে পরিচয় করাতে, আমাকে যে ও বিয়ে করবে এটা সবাইকে জানাতে। তো সবাইকে আমাদের বিয়ের বিষয়ে জানানোর পর কিছু জিন মেনে নিল, বাকি অনেক জিনপরি মেনে নেয়নি। অনেক জিন বলছে আমাকে বিয়ে করলে সুরভিপুরী রানীর পদ ছেড়ে দিতে হবে আর জিনরাজ্য থেকে চলে আসতে হবে। এসব নিয়ে জিনরাজ্যে খুব ঝামেলা চলছে। সুরভিপুরী রাত্রেবেলা আমাকে রেখে চলে গেছে, রাত থেকে এখন আসেনি। জানি না আমার কাছে আসবে কিনা। আমার কথায় মা অবাক হয়ে বলল, তাহলে তো মনে হয় ঝামেলা হবে। কত আশা নিয়ে তোদের বিয়ে দিতে চাইলাম, কিন্তু তার আগে এরকম একটা ঘটনা ঘটবে বুঝতে পারিনি। তুই মন খারাপ করিস না বাবা, সুরভিপুরী নিশ্চয়ই আসবে। মায়ের কথা আমি দাঁড়িয়ে বললাম, তাই জন্য হয় মা। কথাটা বলে হাত মুখ ধুয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করে আবারও ঘরে এসে শুয়ে পড়লাম। মনটা খুব খারাপ। সুরভিপুরী যদি আমার কাছে আর না আসে তখন কি হবে? এসব ভাবতে ভাবতে দিনের বেলা আর কোথাও না গিয়ে শুয়ে রইলাম ঘরে। এভাবে দিন পেরিয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা হলে সুরভিপুরী আমার কাছে আসলেন। পরীকে দেখে বিছানায় বসে বললাম, সুরভি, তুমি আসছো? কালকে আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলা? তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল আমার। তোমার জিন রাজ্য ঝামেলা চলছে, এখন কি হলো? আমার কথা সুরভিপুরী আমার দিকে তাকিয়ে বলল, কি ভাবছো? তোমার কাছে আর আসবো না? আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। আমি তোমার জন্য আমার জিন রাজ্য ছেড়ে, আমার রানীর দায়িত্ব ছেড়ে চিরদিনের জন্য তোমার কাছে চলে আসছি। আমি তোমাকে বিয়ে করে এখানেই সংসার করব। সুরভিপুরীর কথায় চোখ পানি চলে আসলো চোখে। আমার জন্য নিজের রানীর দায়িত্ব, নিজের জিন রাজ্য, নিজের প্রাসাদ ছেড়ে আমার কাছে চলে আসছে। ওর এরকম কথা আমি ওকে জড়িয়ে ধরে মাকে ডাক দিলাম। আমার ডাকে মা ঘরে আসলে আমি মাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে মা সুরভিপুরীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি তোমার সত্যিকারের ভালোবাসার পরিচয় দিয়েছ। নিশাতের জন্য সব ছেড়ে চলে এসেছো। ওকে বিয়ে করবার, সংসার করবা। আমরা তোমার সম্মান অবশ্যই রাখবো। তুমি আমার লক্ষ্মী বৌমা হয়ে এই বাড়িতে আমার ছেলের সাথে সংসার করবে। মায়ের কথায় পরি খুশি হলেন। এদিকে তখন মায়ের কথা মতো সেদিন রাতেই আমারও সুরভিপুরীর বিয়ে হলো। আমাদের বিয়ে হওয়ায় আমরা অনেক খুশি। বিয়ের পর থেকে অদৃশ্যভাবে সুরভিপুরী আমার সাথে সংসার করতে লাগলেন। মনে মানে আমিও মা শুধু সুরভিপুরীকে দেখতে পেতাম, আর অন্য কেউ দেখতে পেতেন না। সুরভি আমার সাথে বিয়ে হওয়ার খুশিতে সময় যাচ্ছিল আমাদের। বিয়ের দুদিন পর এক রাতে সুরভিপুরী আমাকে বললেন, নিশাত, তোমার হাতটা দাও। সুরভিপুরীর কথায় আমি হাত বাড়িয়ে দিলে ও আমার হাতে একটা আংটি পরিয়ে দিয়ে বললেন, কখনো যদি আমার কোনো কাজে বাইরে যাই আর তখন যদি হঠাৎ আমার দরকার হয় তো এই আংটিতে স্পর্শ করবা আর আমার নাম ধরে ডাকবা। এভাবেই একবার, দুবার বা তিনবার, এই তিনবারের মধ্যে আমি তোমার কাছে আসবই। যদি কোনো সমস্যায় না পড়ি তাহলে। সুরভিপুরীর কথা আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে, কিন্তু ধরো কখনো তুমি বিপদে পড়েছ, আমি ডাকার পরও আসতে পারলা না, তখন কি করব? তখন সুরভিপুরী বলল, তখন আমার একটা ভালো মেয়ে বন্ধু আছে, ওর নাম সঞ্জিতা। তখন এই আংটিতে স্পর্শ করে সঞ্জিতা পরীকে ডাকবা। সঞ্জিতা পরীকে তোমার আমার বিষয়ে সব জানে, তোমাকে চেনেও। তোমার ডাকে সঞ্জিতা নিশ্চয়ই আসবে। সুরভির কথায় আমি রাজি হলাম। তখন আরো কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম দুজনে। পরের দিন সকালে আমার ঘুম ভেঙে যাওয়ায় মা বলল, নিশাত, বাইরে আয়, তালুকদার বাবু ডাকছে তোকে। মায়ের ডাকে বাইরে বের হয়ে দেখলাম তালুকদার কাকা দাঁড়িয়ে আছে। আমাকে দেখুন বললেন, এই যে নিশাত, শোন, ওই আমার নিজের জমিটা আছে, ওই ধানটা সবার পরে পেকে যায়। তো আজ দেখলাম জমিটার ধান পেকে গেছে, ধানগুলো কেটে আজকে বাড়িতে পৌঁছে দে। ওনার কথা আমি বললাম, কাকা, ওটা তো বেশ বড় জমি, একদিনে তো সম্ভব নয়, মনে হয় কালকেও করতে হবে। তখন তালুকদার কাকা বললেন, সমস্যা নেই, তাহলে তুই দুদিনের মধ্যে শেষ করবি। তুই এক কাজ কর, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে কাজে লেগে পড়। আমি বাড়িতে গেলাম, কিছুক্ষণ পর জমিতে আসবো তোর কাজ দেখতে। এই বলে তালুকদার কাকা চলে গেলে আমি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে চলে গেলাম ওনার ধানের জমিতে ধান কাটতে। আমি ধান কাটতে যাবার পর কাজ করতে থাকি। এভাবে অনেকটা সময় পেরিয়ে যায় এবং দুপুরও হয়। দুপুর হলে সুরভি চলে যায় আমার কাছে। সুরভি এসে বলেন, সারাদিন কি কাজ করবা নাকি খাবারও খাবা? দুপুর হয়েছে, খেতে হবে না? ওর কথা আমি মুচকে এসে বললাম, বাড়িতে সুন্দরী পরি বউ থাকলে আর খেতে ইচ্ছা করে না, পরি বউয়ের মুখ দেখলে পেট ভরে যায়। আমার এরকম কথায় সুরভি হাসতে লাগলেন। ওর হাসি দেখে আমি কাজ করতে করতে বললাম, আমার পাশে দাঁড়িয়ে গল্প করো, আমি কাজ করি, একটু পর খেতে যাব। এই বলে আমি সুরভিপুরীর সাথে কথা বলছি আর কাজ করছি। এভাবে কিছুক্ষণ চলে যাবার পর হঠাৎ আমার পাশের আরেকটা ধান ক্ষেত থেকে তালুকদার কাকা হঠাৎ করে দাঁড়িয়ে বললেন, নিশাত, তুই কার সাথে কথা বলিস? এখানে তো কেউ নেই।
তখন আমি চমকে গিয়ে বলি, আরে কাকা, আপনি আপনি পাশের জমির ধান খেতে লুকিয়ে আছেন কেন? তখন উনি বললেন, লুকিয়ে তো নেই, আমি বাড়ি থেকে তোর কাছে আসছিলাম। হঠাৎ একটু দুষ্টামি করতে ইচ্ছা হলো, ভাবলাম লুকিয়ে লুকিয়ে তোর কাছাকাছি এসে ঢিল ছুড়বো আর দেখবো তুই ভয় পাস কিনা। কথা মতো লুকিয়ে তোর কাছাকাছি আসায় আমি শুনতে পেলাম তুই কার সাথে জানি কথা বলছিস। এবার বলতো কার সাথে কথা বলছিস? ওনার কথায় আমি সুরভিপুরীর দিকে একবার তাকিয়ে ওনাকে বললাম, আরে কাকা, কারোর সাথে না, একা একা বকবক করছিলাম আর কি, আশেপাশে তো কেউ নেই তাই। আমার কথায় উনি আমার দিকে তাকিয়ে বললেন, নিশাত, আমি এতটাও বোকা না যে আমাকে বোকা বানাবি। তোর কথাগুলো বকবক ছিল না, একা একা কেউ এরকম কথা বলে না। আমি তোর কাকা, তোর বাবার মতো আমাকে বলতে পারিস। সত্যি করে বলতো কার সাথে কথা বলছিলি? ওনার কথায় তখন আমি বলতে অস্বীকার করি। তখন তালুকদার কাকা আবারও বলেন, আমাকে বল, আমি কথা দিচ্ছি কাউকে কিছু বলবো না। ওনার কথায় আমি একটু চুপ থেকে বললাম, সত্যি তো, কাউকে কিছু বলবে না? তখন উনি বললেন, না, কাউকে কিছু বলবো না, এবার বল কার সাথে কথা বলছিলি। ওনার কথা এবার আমি বললাম, আসলে কাকা, একটা পরীর সাথে আমার পরিচয় হয়েছে, এরপর ভালোবাসা, তারপর বিয়ে। আমি একটা পরীকে বিয়ে করেছি। আপনি যে কথা বলতে শুনেছেন, আমি ওর সাথে কথা বলছিলাম। আমার কথায় তালুকদার কাকা অবাক হয়ে বললেন, কি সত্যি? সত্যি কি পরীকে বিয়ে করেছিস? তখন আমি বলি, হ্যাঁ কাকা, সত্যি। আমার কথা উনি বললেন, তোর পরিবউ কি তোর সামনে বা আশেপাশে আছে এখন? তখন আমি মাথা নাড়িয়ে বলি, হ্যাঁ। আমার কথায় তালুকদার কাকা বললেন, নিশাত, তোর বউকে একবার আমার সামনে আসতে বল না, আমার অনেক দিনের শখ পরী দেখব। একবার বল আমার সামনে আসতে, আমি কথা দিলাম এই কথা কাউকে বলবো না। তালুকদার কাকার কথায় ও অনুরোধে আমি সুরভিপুরীকে ওনার সামনে আসতে বললে সুরভিপুরী তালুকদার কাকাকে দেখা দেন। সুরভিপুরীকে দেখে তালুকদার কাকা হা হয়ে তাকিয়ে থাকেন আর বলেন, পরী এত সুন্দর? তখন আমি মুচকে এসে বলি, হ্যাঁ কাকা, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের কথা কাউকে বলবেন না, কেমন? এখন দুপুর হয়েছে, আমি বাড়িতে গিয়ে ভাত খেয়ে সে আবারও কাজ করি। আমার কথায় তালুকদার কাকা রাজি হলে আমিও সুরভিপুরী চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা ও আমিও আমার বউ সুরভিপুরী একসাথে বসে খাবার খেলাম। খাবার শেষ আবারও আসলাম ধানের জমিতে আর কাজ করতে লাগলাম। এভাবে কাজ করতে করতে সন্ধ্যা নেমে আসলে সন্ধ্যা হওয়ায় আমি সেদিনের মতো কাজ শেষ করে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর গোসল করে ঘরে গেলাম। তখন সুরভি বলল, এখন ভাত খাবে নাকি একটু পর? ওর কথার জবাবে বিছানায় শুয়ে বললাম, এখন না, পরে খাবো। মা কি রান্না করে? আমার কথায় সুরভিপুরী মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। তখন আমিও সুরভি কিছুক্ষণ কথা বলার শেষে খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষে আমাদের ঘরে শুয়ে আমিও সুরভিপুরী গল্প করতে লাগলাম। তখন আমাকে বললেন, এই নিশাদ, তুমি যে তখন আমার কথা তালুকদার কাকাকে বললে উনি কাউকে বলবে না তো? না, উনি আর কাকে বলবে? বুঝতে তো পারছো, আমাদের কথা সব শুনে ফেলেছে, এমন অবস্থায় না বললেও পারি না। আর উনি তো বললো এই কথা কাউকে বলবে না, আমাকে তো কথা দিয়েছে। তখন সুরভিপুরী বলল, না বললেই ভালো, এরপর জোরাজোরি করলেও বইল না, আমারও তোমার কথা মানুষ যত কম জানবে তত ভালো। সুরভিপুরীর কথায় রাজি হয়ে সে রাতের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে খাবার খেয়ে আবারও চলে গেলাম কাজে। কাজে যাবার পর কাজ করতে করতে দুপুর হলে দুপুরের খাবার খেয়ে ও আবারও কাজে করতে লাগলাম। এভাবে সন্ধ্যার আগে আমার কাজ পুরোপুরি শেষ হওয়ায় আমি তালুকদার কাকার কাছে টাকা নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর গোসল করে ঘরে গিয়ে বললাম, সুরভি, কোথায় তুমি? আমার কথায় মা আমার ঘরে এসে বলল, কাকে ডাকিস? বোমা তো বাড়িতে নেই। আমি তো ভাবছি তোর কাছে কাছে একসময় আসবি, একসাথে আসবি তোরা। বোমা কি তোর কাছে যায়নি? মায়ের কথা আমি অবাক হয়ে বললাম, আরে কি বলো, সুরভি তো আমার কাছে যায়নি। আমি দুপুরে ভাত খেয়ে আসার সময় ওকে বাড়িতে দেখলাম। হ্যাঁ, তখন তো বোমা বাড়িতে ছিল, কিন্তু তুই দুপুরে খেতে চলে যাবার কিছুক্ষণ পর বোমা চলে যায়। আমি ভাবছি তোর কাছে গেছে, তার খোঁজ করিনি। মায়ের কথায় চিন্তিত হয়ে পড়লাম। সুরভি তো আমার কাছে যায়নি, তাহলে ও গেল কোথায়? আমাকে চিন্তিত দেখে মা বলল, চিন্তা করিস না, হয়তো কোথাও গেছে, আসবে হয়তো। মায়ের কথা আমি বললাম, হ্যাঁ হতে পারে। আচ্ছা তুমি রান্না করো, আমি কিছুক্ষণ আরাম করি শুয়ে। এই বলে শুয়ে সুরভিকে মনে করে স্মরণ করলাম আর অপেক্ষা করতে লাগলাম। এভাবে 2-1 ঘন্টা কেটে গেল, কিন্তু সুরভি পরে আসলেন না। এদিকে তখন মা খাবার নিয়ে এসে বলল, নিশা, বোমা তো এখন আসলো না, তুই খাবারটা খেয়ে নে। না মা, এখন খাবো না, সুরভি পরে আসুক তারপর খাবো। তখন মা বলল, বৌমা তো জিন রাজ্য যেতে পারে, তুই সারাদিন কাজ করেছিস, তুই খেয়ে নে, খাবার তো আছে, বৌমা আসলে খেয়ে নেবে, বস, চিন্তা করিস না। মায়ের কথায় আমি খাবার খেয়ে আবারও শুয়ে রইলাম। সারাদিন কাজ করায় শুতেই চোখ বন্ধ হয়ে আসছিল, কিন্তু সুরভির চিন্তায় ঘুমাচ্ছিলাম না। এভাবে জেগে থাকতে থাকতে একসময় কখন যে ঘুমিয়ে যাই নিজেও বলতে পারি না। আমার ঘুম ভেঙে যায় সকালে।
ঘুম ভেঙে যেতে উঠে মায়ের কাছে গিয়ে বলি, মা, সুরভি কি আসছে? তখন মা মাথা নাড়িয়ে বলেন, কই না তো, বৌমা তো এখন আসেনি। হঠাৎ করে কোথায় গেল? যাবার আগে আমাকে বলে তো যেতে পারতো। মায়ের কথা আমি আবারও ঘরে গেলাম আর সুরভি পরীকে দেয়া আংটিতে স্পর্শ করে ওর নাম ধরে ডাকলাম। এভাবে একবার, দুইবার, তিনবার আংটি স্পর্শ করে সুরভি পরীকে ডাকলাম, কিন্তু এতেও ও আমার কাছে আসলেন না। সুরভি বলেছিল এই আংটি স্পর্শ করে ওকে ডাকলে ও আসবে, কিন্তু আসলো না কেন? তাহলে কি ও কোনো বিপদে পড়েছে? এই ভেবে আবার আংটিতে স্পর্শ করে সুরভির বান্ধবী যে সঞ্জিতা পুরীর নাম স্মরণ করে ডাকতে লাগলাম, কিন্তু সঞ্জিতা পুরী আমার ডাকে সাড়া দিলেন না, আমার কাছে আসলেন না। সুরভি পুরী ও সঞ্জিতা পুরী না আসায় এবার আমি ভেঙে পড়ি। খাবার না খেয়ে মন খারাপ করে বসে থাকি। আমার মন খারাপ দেখে মায়েরও মন খারাপ হয়ে যায়। তখন মা বলেন, দেখ বাবা, বোমার জন্য আমার মন খারাপ হচ্ছে, কিন্তু কি করব, আমরা তো মানুষ, বোমা তো পড়ি। বোমা মানুষ হলে না হয় তখন খুঁজলাম হয়। মায়ের এরকম কথায় আমি মন খারাপ করে থাকলে তখন মা বললেন, নিশাত, একটা বুদ্ধি পেয়েছি। বোমা তো পড়ি, তাই না? জিনপরিদের খোঁজ দিতে পারে কবিরাজ। আমার পরিচিত একজন কবিরাজ আছে, তুই ওনার কাছে যা আর ওনাকে সব খুলে বল। তোর কথা উনি খোঁজ নিয়ে জানবে বোমা কোথায় আছে। মায়ের কথা আমি ভাবলাম, ঠিকই তো, মা তো ঠিকই বলেছেন। এই বলে আর দেরি না করে চলে গেলাম সেই কবিরাজের বাড়িতে। ওনার কাছে যাবার পর সব ঘটনা ওনাকে খুলে বললাম। সব শুনে কবিরাজ আমাকে বললেন, তুমি একটু বসো, আমি আমার সাথে থাকা জিনকে দিয়ে তোমার পরীর বিষয়ে খোঁজ নিয়ে জানাচ্ছি। এ বলে কবিরাজ বেশ কিছুক্ষণ ধরে খোঁজ নিলেন। বেশ কিছুক্ষণ খোঁজ নিয়ে উনি আমার পাশে বসে বললেন, শোন বাবা, তোমার বউ সুরভি পরী জিন রাজ্যে নাই। তোমার পরী বউ একজন তান্ত্রিক বন্দি করে রেখেছে একজন মানুষের কথায়। কি? কবিরাজ সাহেব কি বলেন? কোন তান্ত্রিক বন্দি করে রেখেছে আর কোন মানুষের কথায়? আমার কথা কবিরাজ যার নাম বলল তার নাম শুনে আমি অবাক হয়ে বসে রইলাম। কবিরাজ আমাকে বললেন, তোমার বউ সুরভি পরীকে বন্দি করে রাখছে তোমার তালুকদার কাকা। কি? তালুকদার কাকা এই কাজ করেছে? কেন করেছে? তখন কবিরাজ বললেন, কেন করছে সেটা সরাসরি ওনার সাথে কথা বলি, শুনে নাও। আমি শিওরে বলছি, তোমার বউ সুরভি পরী বন্দি আছে ও তোমার এই তালুকদার কাকার কাছে। কবিরাজের কথা আমি ওনাকে বললাম, আপনি সুরভি পরীকে মুক্ত করতে পারবেন না, দয়া করে ওনাকে মুক্ত করুন। আমার কথা কবিরাজ বললেন, না, তোমার বউ সুরভি পরীকে মুক্ত করতে পারে যে তান্ত্রিক বন্দি করেছে সে, নইলে তালুকদার বাবু। তুমি তালুকদারের সাথে সরাসরি কথা বলো, এটাই ভালো হবে। কবিরাজের কথা ওনাকে ওনার হাদিয়া দিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর মা জিজ্ঞাসা করলেন, বাবা নিশান, বোমার কোনো খোঁজ কি পাইলি? কবিরাজ কি বলল? মায়ের কথা জবাবে আমি মন খারাপ করে বললাম, জানতে পারছি মা। আমার এটা ভেবে খারাপ লাগছে, মানুষটা কিভাবে কাজটা করতে পারে। আমার সাথে ওনার কি শত্রুতা? আমার এরকম কথায় মা বলল, কে কার কথা বলছিস? তখন আমি বললাম, কে আবার? তালুকদার কাকা। আমি গতকাল ওনাকে সুরভিপুরীর কথা বলেছি, আর আজকে উনি একজন তান্ত্রিক দিয়ে সুরভিপুরীকে বন্দি করিয়েছেন। এই কথা কবিরাজ আমাকে বলল। কথাটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমার কথায় মা বললেন, বলিস কি রে, তালুকদার বাবু এরকম কাজ কেন করবে? তোর সাথে ওনার শত্রুতা কোথায়? তা তো জানি না মা, আমি এখন ওনার সাথে কি কথা বলি? আমার কথায় মা বললেন, আমিও তোর সাথে চাই। না মা, তুমি থাকো, আমি একাই গিয়ে ওনার সাথে কথা বলি। এই বলে হাঁটতে লাগলাম তালুকদার কাকার বাড়ির দিকে। ওনার বাড়ির দিকে যেতে পথে তালুকদার কাকার সাথে দেখা। ওনার সাথে দেখা হতে আমি রেগে ওনার দিকে তাকালাম। তখন উনি বললেন, আরে নিশাত, কি হলো, কোথায় যাচ্ছিস? ওনার কথা আমি কিছু না বলে রেগে ওনার দিকে তাকিয়ে থাকলে উনি বললেন, আরে বলবি তো, কি হয়েছে? তোর কি কিছু হয়েছে নাকি? তখন আমি রেগে বললাম, কি হয়েছে জানেন না? আপনি কেন আমার সাথে এমন করলেন? আমার বউ সুরভিপুরীর বিষয়ে আপনাকে বলে কি আমার অপরাধ? এরকম একটা কাজ কেন করলেন? আমার কথা তালুকদার কাকা আমার দিকে তাকিয়ে বললেন, কি করেছি আমি? আমি তো কিছু করিনি, তুই কি সব বলছিস? ওনার কথায় মুচকে একটা হাসি দিয়ে বললাম, কি করেছেন জানেন না? এত অভিনয় করতে পারেন আপনি? আমার সামনে অভিনয় করে কোনো লাভ নেই। যা জিজ্ঞাসা করি একবারে উত্তর দিবেন। আমার বউ সুরভিপুরী কোথায়? তোমার বউ সুরভিপুরী আমি কি করে বলবো? ওনার কথা আমি রেগে বললাম, কারণ আপনি তান্ত্রিককে দিয়ে সুরভিকে বন্দি করিয়েছেন। আপনি জানবেন না তো কে জানবে? আমার এরকম কথায় তালুকদার কাকা চুপ করে রইলেন। তখন আমি বললাম, কি চুপ করে ভাবছেন? আমি কিভাবে জানলাম? একজন কবিরাজ আমাকে সব বলে দিয়েছে। আপনাকে সম্মান করি, আপনার সব কথা আমি রাখি। আপনি কেন এমন করলেন? আমার বউ সুরভিপুরীকে কেন বন্দি করলেন? কোথায় ও? আমার এরকম কথায় তালুকদার কাকা শয়তানি হাসিতে বললেন, ও তাহলে তুই সব জেনে গেছিস? জেনে যেহেতু গিয়েছিস, তাহলে এখন থেকে তোর বউ সুরভিপুরীকে ভুলে যা।
ভুলে যাব? কেন ভুলে যাব? আমার কথায় তালুকদার পরী বললেন, কারণ তোর বউ সুরভি পরীকে আমি বিয়ে করব। কি? ছি ছি কাকা, এটা কি বলেন? আপনি এমন মানুষ ভাবতে ঘৃণা হচ্ছে। আপনাকে বাবার মতো সম্মান করতাম, আপনি এটা কি বললেন? আমার কথায় তালুকদার কাকা বললেন, তুই চুপ কর। সুরভি পরীকে দেখে আমি সব ভুলে গেছি। সবসময় শুধু ওর কথাই মনে পড়ে। তুই সাধারণ একজন কামলা, মানুষের জমিতে কাজ করিস তুই। তোর এমন সুন্দরী পরিবহ থাকবে সেটা কিভাবে হয়? আমার টাকা পয়সা জমি জমার সব আছে। আমার দরকার ওরকম একজন সুন্দরী পরীর। আমি ওকে বিয়ে করব। তাই একজন তান্ত্রিককে দিয়ে ওকে বন্দি করিয়েছি। তুই ওকে ভুলে যা, আর এই কথা কাউকে বলিস না। আমি তো কিছু টাকা দেবো, তুই অন্য কাউকে বিয়ে করে নিস। আপনার মতো বেয়াদব ফালতু লোকের কাছ থেকে কিসের টাকা নিব আমি? হ্যাঁ, আপনি আপনার বাড়িতে গিয়ে আপনার বউ, ছেলে মেয়ে, আপনার বাবা সবাইকে বলে দেব আমি সুরভি পরীকে বিয়ে করতে চাইছেন। আমার এরকম কথায় তালুকদার কাকা হাসি দিয়ে বললেন, আরে কামলার বাচ্চা, তোর কথা, এই কথা কি কেউ বিশ্বাস করবে? তোর কথার প্রমাণ কি? তোর এরকম কথা কেউ বিশ্বাস করবে না, তাই আমি যা বলি তাই কর। বলে যা সুরভি পরীকে। ওনার কথা আমি রেগে গিয়ে বললাম, তুই আর একটা কথা বলবি না। তোকে আর সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম। তুই সন্ধ্যার মধ্যে তান্ত্রিককে বলে সুরভি পরীকে মুক্ত করে দিবি। যদি না দিস, তোর সন্ধ্যার সময় তোর বাড়িতে যাব, কথাটা মনে থাকে যেন। এই বলে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মাকে সব ঘটনা খুলে বললাম আর অপেক্ষা করতে লাগলাম। এভাবে অপেক্ষা করতে করতে সন্ধ্যা হলো, কিন্তু এই তো সুরভি পরী আসলেন না। সুরভি পরী না মা আসায় আমি কথা মতো সেদিন সন্ধ্যায় গেলাম তালুকদার কাকার বাড়িতে। ওনার বাড়িতে গিয়ে তালুকদার কাকার বউকে বললাম, কাকি কোথায় আপনি? আমার সামনে আসুন, কথা আছে। আমার ডাকে কাকি সহ সবাই আমার সামনে আসলেন। আমি বললাম, কাকি আপনার সাথে জরুরি কথা বলার জন্য ডাকলাম। এই যে আপনার স্বামী তালুকদার কাকা, উনি আমার বউকে বন্দি করে রাখছে। ওনাকে বলুন আমার বউকে যেন মুক্তি করে দেয়। আমার কথায় কাকি বললেন, তোমার বউকে মানে তুমি কি বিয়ে করেছো নাকি? আর তোমার বউকে তোমার কাকা কোথায় কিভাবে বন্দি করে রাখবে? তালুকদার কাকা একজন তান্ত্রিককে দিয়ে আমার বউকে বন্দি করিয়েছে। কি বলে এসব নিশাদ? তোমার বউ সেটাই তো জানি না কে। তোমার বউকে আমার স্বামী বন্দি কেন করবে? কাকির কথা আমি বললাম, আমার বউ একজন পরী। আমার পরী বউকে তালুকদার কাকা একজন তান্ত্রিককে দিয়ে বন্দি করিয়েছেন, কারণ তালুকদার কাকা আমার পরী বউকে বিয়ে করবে সেজন্য। আমার কথায় কাকি হাসিতে বললেন, আমার সাথে মজা করছো নাকি? কি সব বলছো? আরে কাকি, মজা করছি না, সত্যি বলছি। আমি কাউকে না বলে একজন পরীকে বিয়ে করেছি। আমার পরী বউয়ের কথা আমার মাও আমি ছাড়া কেউ জানতো না। কিন্তু দুদিন আগে তালুকদার কাকা আমার পরী বউয়ের বিষয়ে জানছে, ওকে দেখেছে। আমার বউকে দেখার পর তার নাকি পছন্দ হয়েছে, তাই উনি তান্ত্রিককে দিয়ে আমার পরী বউকে বন্দি করিয়েছে। আমার কথায় কাকি তালুকদার কাকার দিকে তাকিয়ে বললেন, কি গো নিষেধ এসব কি বলে? তুমি কিছু বলছো না যে? কাকির কথায় তালুকদার কাকা এমন ভাব করলেন মনে হয় উনি কিছু জানেন না। তখন তালুকদার কাকা বললেন, নিষাদ তুই এসব কি বলিস? আমি তো এসব কিছু জানি না। তোর কি মাথা খারাপ হলো নাকি? কি সব পরিটরি বলছিস? এই তুই পরীকে বিয়ে করার কথা তো দূরের কথা, কোনোদিন পরীকে দেখেছিস? আমার নামে এসব উল্টাপাল্টা কথা বলতে তোর ভয় করলো না? তালুকদার কাকার কথায় আমি ওনার দিকে তাকিয়ে বললাম, এই একদম অভিনয় করবেন না। আপনি সব জানেন, সবার সামনে ভালো সাজার চেষ্টা করছেন, তাই না? কাকি আমার কথা বিশ্বাস করুন, তালুকদার কাকা এই কাজ করেছে। উনি একজন তান্ত্রিককে দিয়ে আমার বউ সুরভি পরীকে বন্দি করে রাখছে বিয়ে করবে বলে। দয়া করে ওনাকে বলুন আমার বউকে যেন ছেড়ে দেয়। আমার কথায় কাকি বললেন, নিশাদ তুমি যা বলছো এসব কথা কেউ বিশ্বাস করবে না। এগুলো বিশ্বাস করার মতো কথাও না। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে তোমার কাকা এসব করেছে? বা পরিচয় তোমার বউ, এর কি প্রমাণ আছে? ওনার কথায় আমি চুপ করে রইলাম, কারণ এসবের কোনো প্রমাণ হয় না, প্রমাণ নেই। আমি চুপ করে থাকায় তালুকদার কাকা বললেন, ছি নিশাদ, তোর সাথে কাজের বিষয়ে একটু কথা কাটাকাটি হয়েছে বলে তুই এসব নিয়ে আমাকে অপবাদ দিচ্ছিস? ওনার কথা আমি রেগে গিয়ে বললাম, আপনার অভিনয় বন্ধ করুন আর আমার পরীকে ফিরিয়ে দিন আমার কাছে, নইলে আমি যাব না। এই বলে সেখানে চিল্লাচিল্লি করায় তালুকদার কাকা ওনার লোকদের দিয়ে আমাকে মেরে ওনার বাড়ি থেকে বের করে দিলেন। তখন আমি রেগে বাড়ির দিকে আসতে গেলে তালুকদার কাকা পেছন থেকে আমার কাছে এসে বললেন, কি বলছিলাম না এসব কথা কেউ বিশ্বাস করবে না? কেন মিছে মিছে ঝামেলা করছিস? যা বাড়িতে যা, আর কোনো ঝামেলা করবি না, ঠিক আছে? ওনার কথা আমি বললাম, তালুকদারের বাচ্চা, সর্বোপরি আমার ভালোবাসা, আমার বউ, আমি বেঁচে থাকতে তুই ওকে কোনোদিন বিয়ে করতে পারবি না। তোর পাপের শাস্তি নিশ্চয় তুই পাবি, তোকে দেখে নেব আমি। এই বলে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাবার পর মা সব শুনে চিন্তাতুর হয়ে পড়লেন। রাতে মা ও আমি কিছু খাইনি। আমি ঘরে শুয়ে কান্না করতে লাগলাম। কেন যে সুরভিপরির কথা তালুকদারকে বলতে গিয়েছিলাম, আমি সে রাতে না ঘুমিয়ে চিন্তা ও কান্নাকাটি করে কাটিয়ে দিই। পরের দিন সকালে আরেকটা কবিরাজের কাছে যাই আমি।
সে কবিরাজও আমার কথা শুনে বলেন, হ্যাঁ, এটা সত্যি, তালুকদার তান্ত্রিককে দিয়ে বন্দি করিয়েছে, তবে আমি তোমার পরিবউকে মুক্ত করতে পারবো না। তুমি অন্য কারো কাছে যাও। সে কবিরাজের কথায় আমি আরো 2-3 জন কবিরাজের কাছে গেলাম, কিন্তু সবার একই কথা, ওরা সুরভিপুরীকে মুক্ত করতে পারবে না। তালুকদার কাকা প্রভাবশালী মানুষ, ওনার সাথে ঝামেলা জড়াতে চায় না কেউ। সব কবিরাজ না করায় আমি সারাদিন ঘুরে সন্ধ্যায় ব্যর্থ হয়ে ফিরে আসি বাড়িতে। আমি কি তাহলে আমার পরিবউকে মুক্ত করতে পারবো না? খুব খারাপ লাগছে। আমারও সুরভিপুরীর মাঝে তালুকদার বাধা হয়ে দাঁড়াতে ভাবতে পারিনি। আমি বিছানায় বসে কান্না করছি, এমন সময় আমার কাছে একজন পরী আসে। হঠাৎ করে আমার সামনে পরী আসে, আমি ভয় পেয়ে গেলে সেই পরী বললেন, ভয় পাবেন না, আপনি নিশাত, তাই না, সুরভিপুরীর স্বামী? সুরভিপুরীর কথায় মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। সেই পরী বললেন, আমার নাম সঞ্জিতা, আমি সঞ্জিতা পরী, সুরভিপুরীর বান্ধবী। সঞ্জিতা পরীর কথা শুনে বললাম, আরে আপনি, আপনাকে তো 2-3 দিন আগে ডাকছিলাম, আসেননি কেন? তখন সঞ্জিতা পরী বললেন, আমি অন্য একটা জিন রাজ্যে গিয়েছিলাম, নিশাত ভাই, তাই আসতে পারিনি। সঞ্জিতা পরীর কথা আমি সুরভিপুরীর বিষয় সব খুলে বললাম। তখন সঞ্জিতা পরী বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি একটু অপেক্ষা করুন, আমি খোঁজ নিয়ে আসি, দেখি সুরভি এখন কোথায় আছে। এ বলে সঞ্জিতা পরী চলে গেলেন, আর কিছুক্ষণ পর ফিরে এলেন, বললেন, স্বপ্ন হয়েছে নিশাত ভাই, তালুকদার বাড়ির পেছনে বড় একটা বাগান আছে না, আপনি তাড়াতাড়ি ওখানে যান, আমি আসছি। তালুকদার ওখানে সুরভিপুরীকে বিয়ে করার ব্যবস্থা করতেছে, তাড়াতাড়ি চলুন ওখানে। সঞ্জিতা পরীর কথা আমি দৌড়ে চলে গেলাম সেই বাগানে। এদিকে আমার সাথে গেলেন সঞ্জিতা পরী। আমি বাগানের ভেতরে গিয়ে দেখলাম গোল বৃত্ত এঁকে সেই বাগানের ভেতরে দাঁড় করে রেখেছে সুরভিপুরীকে, আর পাশে দাঁড়িয়ে তালুকদার ও একজন হুজুর, তার পাশে বসে আছে তান্ত্রিক। আমি সেখানে যাওয়ায় তালুকদার আমাকে দেখে বললেন, উফ, তাহলে তুই আমাদের খুঁজে বের করে ফেলেছিস, তোকে বলেছে না সুরভিপুরীকে তুই ভুলে যা। তখন সুরভিপুরী আমার দিকে তাকিয়ে কান্না করতে লাগলেন। তখন আমিও কান্না করতে করতে বললাম, সুরভি, চিন্তা করুন, আমি এসে গেছি। এ বলে সঞ্জিতা পুরীর দিকে তাকালে সঞ্জিতা পুরী গিয়ে তান্ত্রিককে আঘাত করে, সঞ্জিতা পুরীর আঘাতে তান্ত্রিক পড়ে গিয়ে তার সাথে থাকা জিনদের ডাকে। তান্ত্রিকের ডাকে ওর জিনেরা এসে সঞ্জিতা পুরীর সাথে যুদ্ধ করতে থাকে। তান্ত্রিকের জিনদের সাথে সঞ্জিতা পুরী একাই পারবে না সুরভিপুরীকে ওই গোল বৃত্ত থেকে বের করতে হবে। এই ভেবে আমি এক দৌড়ে গিয়ে সুরভিপুরীকে বন্দি করে গোল বৃত্তের দাগ পা দিয়ে মুছে দেই, আর দাগে পুতুল ফেলে অপবিত্র করে দেই। আর তখনই সেই গোল বৃত্ত থেকে মুক্ত হন সুরভিপুরী। সুরভিপুরীর বাবা কিন্তু জিন সর্দার ছিলেন, আর সুরভিপুরীও পুরীর রানী ছিলেন, তাই ওর শক্তি বেশ ভালো ছিল। সুরভিপুরী মুক্ত হয়ে তান্ত্রিকের জিনদের সাথে যুদ্ধ করতে লাগলেন, আর কিছুক্ষণের মধ্যে সুরভিপুরী ও সঞ্জিতা পুরী তান্ত্রিকের জিনদের মেরে ফেললেন। তান্ত্রিকের জিনদের মেরে ফেলতে দেখে তান্ত্রিক তন্ত্র মন্ত্র পড়ে সঞ্জিতাপুরী ও সুরভিপুরীকে বন্দী করতে গেলে সুরভিপুরী তান্ত্রিককে আঘাত করতে করতে মেরে ফেললেন। তখন সেখানে থাকা জিন হুজুর ভয়ে পালিয়ে গেলেন। হুজুর পালিয়ে যাওয়ায় তখন বাকি রইলেন তালুকদার। তান্ত্রিক ও তার জিনদের মারতে দেখে তালুকদার ভয় কাঁপতে কাঁপতে বললেন, আমাকে মাফ করে দাও, আমার পরি বিয়ে করার স্বাদ মিটে গেছে। বাবা নিশাত, বাবা মাফ করে দাও, তোমার বউকে বলো আমি ভুল করেছি, মাফ করো আমাকে। তালুকদারের কথা আমি এবার হাসি দিয়ে বললাম, তালুকদার, বলেছিলাম না পাপের শাস্তি পাবি, আল্লাহ আমার কথা তো তাড়াতাড়ি কবুল করবে ভাবতে পারিনি। আমার কথা শেষ না হতেই সুরভিপুরী তালুকদারকে আঘাত করতে করতে ভয়ঙ্করভাবে সেখানে মেরে ফেললেন। তালুকদারকে মেরে ফেলার পর সুরভিপুরী সঞ্জিতা পুরীকে ধন্যবাদ জানালেন। এরপর সঞ্জিতা পুরী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমিও সুরভিপুরী চলে আসি বাড়িতে। সুরভিপুরীকে নিয়ে বাড়িতে আসার পর মা অনেক খুশি হন। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। পরের দিন সকালে তালুকদারের লাশ খুঁজে পেয়ে কান্নাকাটি করার পর তালুকদারের কাকার বউ কাকি এসে আমার বাড়িতে আর আমাকে বলে, নিশাত, আমি জানি তুমি মেরেছ আমার স্বামীকে। কাকির কথা এবার আমি মুচকে এসে বললাম, আমি যে মেরেছি কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? তখন কাকি বললেন, তাহলে তোমার পরিবউ মেরেছে। কাকির এরকম কথা আবারও বললাম, এসব বললে কেউ বিশ্বাস করবে? আমার যে পরিবউ আছে আর সেই পরিবউ যে আপনার স্বামীকে মেরেছে, এর কি কোনো প্রমাণ আছে? আমার কথায় কাকি চুপ থেকে বললেন, আমার কথা আমাকেই ফিরিয়ে দিলা, এই বলে চলে গেলেন উনি। এই ঘটনার পর সুরভিপুরীও আমার মাঝে কেউ বাধা হয়ে দাঁড়ায়নি। আমিও আর সুরভিপুরী কথা কাউকে কিচ্ছু বলিনি। দুজনে সুখে সংসার করছি, বলা যায় একদম নিষ্ঠুপে সংসার করেছি। কারণ আমার বউ যে পুরী, এই কথা তালুকদারের মতো আরো কেউ জানলে অনেকেই শয়তানি করতে পারে। তো এই জন্য মুখ বন্ধ করে চুপ থাকাই ভালো। আমাদেরও সংসার চলছে, সুখের সংসার।
প্রিয় লিসেনার, কেমন লাগলো সুরভিপুরীর এই গল্পটি সবাই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের আরো গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।